৭১-এ আমরা পেয়েছি মানচিত্র, ২৪-এ পেয়েছি বুক চিতে কথা বলার সাহস। কিন্তু ২০২৬ সালটি হতে যাচ্ছে আমাদের মালিকানা বুঝে পাওয়ার বছর। বছরের পর বছর আমরা ভোট দিয়েছি, কিন্তু আমাদের ভাগ্য বদলায়নি। নেতারা বাবা সোনা বলে ভোট নিয়েছে, আর জেতার পর আমাদেরই লাঠিপেটা করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নোংরা চক্র কি চিরতরে বন্ধ করা সম্ভব? উত্তর হচ্ছে হ্যাঁ। ২০২৬ নির্বাচনে এমন এক মহাপরিকল্পনা আসছে, যেখানে আপনি ঠিক করবেন প্রধানমন্ত্রী কতদিন ক্ষমতায় থাকবেন, নাকি বিচারক কে হবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেটা কিভাবে? ২০২৬ সালটি কেবলমাত্র একটি সাধারণ নির্বাচনের বছর নয়। আপনার একটি সই বা একটি হ্যাঁ বা না চিহ্ন ঠিক করে দেবে আগামী ১০০ বছর এই দেশটি কিভাবে চলবে। এখন প্রশ্ন হচ্ছে, এই অতি গুরুত্বপূর্ণ বিষয় কেন এখন আলোচনার বাহিরে? তাহলে কি পরিকল্পনা করে আলোচনার বাহিরে রাখা হচ্ছে? বলা হচ্ছে রাষ্ট্র সংস্কার বা পরিবর্তনের কথা। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি সেই পরিবর্তনের জন্য প্রস্তুত, নাকি আবারও সেই পুরনো ভাঙ্গা সুটকেস আর ছেঁড়া গেঞ্জির রাজনীতিতে ফিরে যাবেন? আজকের ভিডিওতে আমরা ২০২৬-এর সেই চতুর্থ গণভোট এবং রাষ্ট্র সংস্কারের নারী নক্ষত্র বিশ্লেষণ করব। সাথে আলোচনা করব, জনগণ যদি হ্যাঁ ভোট দেয় তাহলে কি ঘটবে, আর যদি না ভোট দেয় তাহলে কি এ নির্বাচন বাতিল হয়ে যাবে, যা প্রতিটি বাঙালি জানা ফরজ। তাহলে চলুন শুরু করা যাক আজকের আলোচনা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অত্যন্ত করুণ রসিকতা প্রচলিত আছে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে সাধারণ মানুষ হুট করে দেশের মালিক হয়ে যায়, যেমনটা এখন আমরা হয়েছি। তখন বড় বড় রাজনৈতিক নেতারা সাধারণ মানুষের দুয়ারে গিয়ে হাজির হন, তাদের বাবু সোনা বলে সম্বোধন করেন, হাত জোড় করে ভোট ভিক্ষা করেন। কিন্তু যেই মুহূর্তে ভোটের বাক্স সিলগালা হয়ে যায় এবং ফলাফল ঘোষণা করা হয়, সেই মুহূর্ত থেকেই জনগণের মালিকানা উধাও হয়ে যায়। প্রশ্ন হচ্ছে, কেন এমন হয়? কেন নির্বাচনের পর রাষ্ট্র হয়ে যায় কেবলমাত্র বিজয়ীদের ব্যক্তিগত সম্পত্তি? এর কারণ লুকিয়ে আছে আমাদের বর্তমান সংবিধানের পরতে পরতে। আমাদের সংবিধান এমনভাবে সাজানো হয়েছে, বা গত কয়েক দশকে এমনভাবে কাটছাঁট করা হয়েছে, যেখানে একজন ব্যক্তি বা একটি দল যদি একবার সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় বসে, তবে তারা কার্যত আইনের ঊর্ধ্বে চলে যায়। ক্ষমতার এই অতি কেন্দ্রিকতা ভাঙার জন্যই আজ রাষ্ট্র সংস্কারের দাবি উঠেছে। আবার সাধারণ মানুষের মধ্যে একটি প্রশ্ন প্রায় দেখা যায়, এতদিন হলো সরকার আসলো, কিন্তু সংস্কার কেন হচ্ছে না? মনে রাখবেন, রাষ্ট্র কোনো পাবলিক বাস নয় যে চালক চাইলেই এক নিমিষে ইউটার্ন নিয়ে অন্য রাস্তায় চলে যাবে। রাষ্ট্র হলো একটি বিশাল জটিল কাঠামো, যা অসংখ্য আইনি চুক্তি এবং সামাজিক সম্পর্কের ওপর দাঁড়িয়ে থাকে। একটি উদাহরণ দেওয়া যাক। যদি কোনো দেশে আইন থাকে যে চুরি করলে শাস্তিস্বরূপ ৩ বার লাথি মারা হবে, এবং দেখা যায় এই আইনের কারণে চুরি না কমে বরং বেড়ে যাচ্ছে, তবুও আপনি কাল সকালে কিন্তু সেই আইন বদলে দিতে পারবেন না। সেই পুরনো আইনটি বাতিল করতে হবে, নতুন আইনের খসড়া করতে হবে, সংসদে জনমত যাচাই করতে হবে, এবং একটি দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। বাংলাদেশের সংবিধানের সংস্কারও ঠিক তেমনই একটি জটিল প্রক্রিয়া। আর এই জটিলতা কাটানোর জন্যই এবারে ২০২৬ নির্বাচনে একটি গণভোটের প্রস্তাব করা হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ যখন একটি চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছিল, তখন গঠিত অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রকে মেরামত করার জন্য ৬টি আলাদা আলাদা সংস্কার কমিশন গঠন করে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সংবিধান সংস্কার কমিশন। এই কমিশনের কাজ হল আমাদের সংবিধানের সেই সব ফাঁকফোকর বন্ধ করা, যা ব্যবহার করে অতীতে স্বৈরতন্ত্রের জন্ম হয়েছে। এই কমিশন তৈরি করেছে জুলাই জাতীয় সনদ ২০২৫। এটি আসলে একটি রোডম্যাপ বা ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা। যদিও অনেক রাজনৈতিক দল এই সনদের সব পয়েন্টে একমত হতে পারেনি, তবুও মৌলিক কিছু বিষয়ে একটা বৃহত্তর ঐক্যমত্য তৈরি হয়েছে। আর যেখানে ঐক্যমত্য নেই, সেখানে জনগণের সরাসরি মতামত নেওয়ার জন্য গণভোট বা রেফারেন্ডামের আয়োজন করা হচ্ছে। ২০২৬ গণভোটের ব্যালটে মূলত 4টি প্রধান স্তম্ভ নিয়ে প্রশ্ন রাখা হবে। এই 4টি পয়েন্টই নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ সংসদ এবং শাসন ব্যবস্থা কেমন হবে। প্রথম স্তম্ভ, তত্ত্বাবধায়ক সরকার ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা। বিগত ১৫ বছরে বাংলাদেশের মানুষ দেখেছে কিভাবে একটি নির্বাচিত সরকার দলীয় স্বার্থে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলে। ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার পর থেকেই এই সংকটের শুরু হয়েছিল। গণভোটের প্রথম প্রস্তাবে বলা হচ্ছে, নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চিরস্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে। কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন?
জুলাই সনদে একটি অভিনব পদ্ধতির কথা বলা হয়েছে, যেখানে সরকারি দল, বিরোধী দল এবং সংসদের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের প্রতিনিধিরা মিলে একটি সার্চ কমিটি করবেন। এই কমিটির মাধ্যমে এমন সব ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে যারা কোনো রাজনৈতিক দলের প্রতি আনুগত্য দেখাবেন না। একইভাবে নির্বাচন কমিশন অর্থাৎ ইসি এবং পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসি এর নিয়োগও হবে এই সার্চ কমিটির মাধ্যমে। এতে করে দলীয় ক্যাডাররা আর প্রশাসনে আধিপত্য বিস্তার করতে পারবে না। মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত হবে। দ্বিতীয় স্তম্ভ, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। এটি বাংলাদেশের জন্য সম্পূর্ণ নতুন একটি ধারণা। এতদিন আমাদের সংসদ ছিল এক কক্ষ বিশিষ্ট, অর্থাৎ ৩০০ আসনের সংসদের যারা সংখ্যাগরিষ্ঠতা পেত তারা যা খুশি তাই করতে পারত। কোনো ভুল আইন পাশ করলেও তা আটকানোর কেউ ছিল না, যেটা আমরা আওয়ামী আমলে দেখেছি। প্রস্তাবিত সংস্কারে উচ্চকক্ষ গঠনের কথা বলা হয়েছে, যেখানে ১০০ জন সদস্য থাকবেন। মজার ব্যাপার হলো এই ১০০ জন সদস্য সরাসরি ভোটে নির্বাচিত হবেন না, বরং রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে তারা আসন পাবেন। ধরুন একটি দল ৩০০ আসনে নির্বাচনে সারা দেশে মোট ভোটের ৩৫% পেল, তবে তারা উচ্চ কক্ষ থেকে ৩৫টি আসন পাবে। উচ্চ কক্ষের কাজ হবে চেক অ্যান্ড ব্যালেন্স করা। নিম্নকক্ষ যদি কোনো অযৌক্তিক বা স্বৈরাচারী আইন পাশ করে, তবে উচ্চকক্ষ তা পর্যালোচনা করবে এবং প্রয়োজনে তা আটকে দেবে। এটি ক্ষমতার নিরঙ্কুশ দাপটকে শিকল পরিয়ে দেবে। তৃতীয় স্তম্ভ হল প্রধানমন্ত্রী পদের মেয়াদ নির্ধারণ ও ক্ষমতার ভারসাম্য। আমরা দেখেছি, যখন একজন ব্যক্তি দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর পদে থাকেন, তখন তার মধ্যে একনায়কতান্ত্রিক প্রবণতা তৈরি হয়। জুলাই সনদে প্রস্তাব করা হয়েছে যে কোনো ব্যক্তি ২ মেয়াদের বেশি বা সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এটি ক্ষমতার পালাবদল নিশ্চিত করবে এবং নতুন নেতৃত্বকে সুযোগ করে দেবে। পাশাপাশি রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর প্রস্তাবও রয়েছে। বর্তমানে আমাদের দেশে রাষ্ট্রপতি হলেন অনেকটা আলংকারিক বা পুতুল পদ। সংস্কার প্রস্তাবে রাষ্ট্রপতিকে নির্দিষ্ট কিছু নির্বাহী ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে, যাতে তিনি সংসদ ভেঙে দেওয়া বা বিশেষ পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেন। এছাড়া সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের বাধ্যবাধকতা রাখা হবে, যাতে সংসদের প্রাণকেন্দ্র কেবল সরকারি দলের দখলে না থাকে। চতুর্থ স্তম্ভ, বৃহত্তর ঐক্য ও জনগণের প্রতিশ্রুতি। চতুর্থ পয়েন্টটি হলো সেই সব বিষয় নিয়ে যেখানে রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে একমত হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকারকে শক্তিশালী করা এবং মৌলিক অধিকার রক্ষা করা। এই বিষয়গুলো জুলাই সনদে স্পষ্টভাবে বলা আছে। গণভোটে জনগণ যদি হ্যাঁ বলে রায় দেয়, তবে পরবর্তী নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেন, তারা এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। এটি হবে একটি আইনি রক্ষা কবচ। এবার এক নজরে দেখুন, আপনি যদি গণভোটে হ্যাঁ ভোট দেন, তাহলে পরিবর্তন কি কি হবে। নির্বাচনকালীন সরকার ও প্রতিষ্ঠান গঠন। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ফলে এসব প্রতিষ্ঠান আরও নিরপেক্ষ হবে। সংবিধান সংশোধন। সরকারি দল এককভাবে বা নিজেদের ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে জনগণের সরাসরি মতামত বা গণভোট নিতে হবে। সংসদে ক্ষমতার ভারসাম্য। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতিরা নির্বাচিত হবেন বিরোধী দল থেকে। প্রধানমন্ত্রীর মেয়াদের সময়সীমা। কোনো ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে। যে কোনো বিল আইনে পরিণত হতে হলে নিম্নকক্ষ ও উচ্চকক্ষ উভয় জায়গাতেই পাশ হতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা ও সহজলভ্যতা। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে এবং সাধারণ মানুষ পুনরায় উপজেলা পর্যায়ে বিচার পাওয়ার সুবিধা পাবে। মৌলিক অধিকার হিসাবে ইন্টারনেট সেবাকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হবে, যাতে কোনো সরকার চাইলেই হুট করে ইন্টারনেট বন্ধ করতে না পারে। রাষ্ট্রপতির ক্ষমার সীমাবদ্ধতা। ভুক্তভোগী পরিবারের অনুমতি ছাড়া রাষ্ট্রপতি কোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা করতে পারবেন না। অন্যান্য ভাষার সাংবিধানিক স্বীকৃতি। রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষার সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে। নারীর প্রতিনিধিত্ব। সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে আরও বাড়ানো হবে। এখন আপনি যদি না ভোট দেন, তাহলে এসব কিছু থেকে আপনি বঞ্চিত হবেন, অর্থাৎ সংস্কার হবে না। অর্থাৎ না ভোট জয়ী হলে সবকিছু আগের মতোই থাকবে। তাই রাষ্ট্র সংস্কারের জন্য আপনার হ্যাঁ ভোট দেওয়া কি উচিত নয়? তাই যদি সংস্কার চান, তাহলে হ্যাঁ ভোট দিন। এবার লক্ষ্য করুন, অতীতের গণভোট বনাম 2026 কেন এবার আলাদা।
বাংলাদেশে এর আগে 1977, 1985 এবং 1991 সালে গণভোট হয়েছিল। 1977 ও 1985 সালের গণভোট ছিল মূলত সামরিক শাসকদের ক্ষমতা বৈধ করার একটি আনুষ্ঠানিকতা মাত্র। কিন্তু 1991 সালের গণভোট ছিল সত্যিকারের গণতান্ত্রিক পরিবর্তনের সূচনা, যার মাধ্যমে দেশ রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় ব্যবস্থায় ফিরে গিয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে 2026 সালের গণভোটটি কেন আলাদা? কারণ এটি কেবল কোনো শাসককে জেতানোর জন্য নয়, বরং রাষ্ট্র কাঠামোকে এমনভাবে বদলে দেওয়ার জন্য যাতে ভবিষ্যতে আর কোনো শেখ হাসিনার জন্ম না হয়। এটি হবে বাংলাদেশের ইতিহাসের চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গণভোট। তবে মনে রাখবেন, সব সংস্কারই যে ত্রুটিমুক্ত তা কিন্তু নয়। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হলে আইন পাশের প্রক্রিয়া কিছুটা ধীর হয়ে যেতে পারে। উচ্চকক্ষ যদি সবসময় বিরোধিতার খাতিরে বিরোধিতা করে থাকে, তবে সরকারের স্বাভাবিক কাজ ব্যাহতও হতে পারে। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল আবার বিশৃঙ্খলা তৈরি করবে কিনা সেই শঙ্কাও থেকে যায়। তবে বড় প্রাপ্তির জন্য ছোটখাটো ঝুঁকি তো নিতেই হয়। বর্তমান স্বৈরতান্ত্রিক সংবিধানের চেয়ে এই সংস্কারিক কাঠামো যে অনেক বেশি নিরাপদ, তা নিয়ে কোনো সন্দেহ নেই। 2026 সালটি আপনার জন্য একটি অগ্নি পরীক্ষা। সেই দিনটি কেবল লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে জেতানোর দিন নয়, বরং আপনার ভোট দিয়ে এই পচা গলা রাষ্ট্র ব্যবস্থাকে মেরামতের দিন। আপনি যদি গণভোটে হ্যাঁ বলেন, তবে আপনি আসলে আপনার নিজের এবং আপনার আগামী প্রজন্মের বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারের পক্ষে সই করছেন। আমাদের দায়িত্ব কেবল নিজে জানা নয়, বরং আমাদের আশেপাশে যারা সোশ্যাল মিডিয়া বা এইসব জটিল আইনি আলোচনার বাইরে আছেন, তাদের কাছে এই বার্তাটি পৌঁছে দেওয়া। রাষ্ট্র সংস্কার কোনো 1 বা 2 দিনের কাজ নয়, এটি একটি ধারাবাহিক সংগ্রাম। আর সেই সংগ্রামের সবচেয়ে বড় অস্ত্র হলো আপনার সচেতনতা এবং আপনার একটি হ্যাঁ ভোট। মনে রাখবেন, রাষ্ট্র যদি আপনার হয়, তবে তার সংস্কারের দায়িত্বও কিন্তু আপনার। 2026 সালে ব্যালট পেপার হাতে নেওয়ার আগে একবার ভাববেন, আপনি কি সেই পুরনো অন্ধকারের বাংলাদেশ ফিরে পেতে চান, নাকি একটি নতুন ভোরের অপেক্ষায় প্রহর গুনবেন? সিদ্ধান্ত আপনার হাতে। সবশেষে একেবারে সংক্ষেপে বলতে গেলে, হ্যাঁ ভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়ন করা হবে, যা ভবিষ্যতে যে কোনো রাজনৈতিক দলের স্বৈরাচারী হয়ে ওঠার পথ বন্ধ করে দেবে। তাই সচেতন হন, সঠিক সিদ্ধান্ত নিন, কারণ এবারের ভুল আমাদের আরও কয়েক দশক পিছিয়ে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।